সালাম আলাইকুম। আজকে আমরা কথা বলবো দ্য রোড নাটক নিয়ে, যেটা লিখেছেন সফল একজন নাট্যকার ওলে সোয়িঙ্কা, যার জন্ম নাইজেরিয়া। নাইজেরিয়ার উরুবা গোত্রের ইবিওকোটা গ্রামে তার জন্ম 1934 সালে। আবারও বলছি, 1934 সালের 13 জুলাই। 1960 সালে ব্রিটিশ শাসন থেকে নাইজেরিয়া যখন মুক্ত হয়, তারপর থেকে আফ্রিকানদের অবস্থা, বিশেষ করে নাইজেরিয়ার অবস্থা খারাপ হতে শুরু করে। নাটকটার শুরুতেই আমরা অদ্ভুত কিছু চরিত্রের সন্ধান পাব। তার মধ্যে প্রথম যে চরিত্র, এটার নাম হচ্ছে প্রফেসর। প্রফেসর একটি ম্যাটাফরিক ক্যারেক্টার, যার জ্ঞান, তার দক্ষতা, যোগ্যতাকে কাজে লাগিয়ে সে লাভবান হতে চেষ্টা করে। প্রফেসর তার ইউনিভার্সিটিগুলোতে যতটা জনপ্রিয় না, ততটা জনপ্রিয় তিনি তাদের লোকালিটি এবিওকোটা গ্রামের ছোট্ট সেই শহর, যেখানে তার একটা ছোট্ট দোকান আছে। দোকানটার নাম এক্সিডেন্ট শপ বা এক্সিডেন্ট স্টোর হাউস। মূলত নাইজেরিয়াতে যখন কোনো দুর্ঘটনা ঘটে, তার এই দোকানে স্পিয়ার্স পার্টসগুলো নিয়ে আসা হয় এবং সেগুলো খুব সুলভ মূল্যে বিক্রি হয়। প্রফেসর খুব চালাক লোক। মূলত তার এই স্পেয়ার্স পার্টসের আন্ডারে পাম উইন নামে এক ধরনের মদ তিনি বিক্রি করেন। কাদের কাছে? এই ড্রাইভার এবং হেল্পারদের একটা গ্যাং আছে, তাদের কাছে, যারা তার কাছে এনে সেগুলো বিক্রি করে। সামান্যটুকু হলেও তারা এই মদ দেন এবং টাকাও খুব কম দেন, কিন্তু তার ইন্টেলেকচুয়ালিটি খাটিয়ে এই মানুষগুলোর কাছে কাজে লাগিয়ে তিনি আসলে লাভবান। এখানে মূল চরিত্রগুলো পাবেন। ফুটনো, যে একজন প্রফেসরের কথা অনুযায়ী কাজ করে এবং সে যদি মারাও যায় তাও প্রফেসরকে সে ভালোবাসে। এরপরে পাবেন স্যামসাং, মূলত একজন হেল্পার এবং এনার একটা সম্পর্ক আছে পলিটিক্যাল ব্যক্তিদের সাথে। 3 নম্বরে পাবেন সেন্ট টোকিও কিড। সেন্ট টোকিও কিডের একটা বৈশিষ্ট্য আছে, ইনি সাধারণত ড্রাইভারদের নেতা, হেল্পারদেরও নেতা, এনার কথা, এবং একই সঙ্গে তার রাজনৈতিক নেতা এবং ব্যক্তিদের সঙ্গে ব্যাপক পরিচয় আছে। স্যালাবুই ছিলেন রাস্তায় যারা স্বাভাবিকভাবে সড়ক দুর্ঘটনায় যারা মারা যায়, এই খবরগুলো তিনি কি করেন, মানুষকে দিয়ে দেন। এরপর আরেকটা ক্যারেক্টার পাবেন জো এবং ওগুন মূলত হচ্ছে মৃত্যুর দেবতা। জো তাহলে কি করেন, স্বভাবসুলভভাবে মৃত্যুর দেবতা ওগুনকে সে মনে হয় খবর দিয়ে রাখে। অর্থাৎ নাইজেরিয়ার যে লাল মাটি রাস্তা, এই ওগুন এবং মুরানো, তার সঙ্গে থাকেন জো, কখনো বা স্যালাবি, সেন্ট টোকিও কিড, এরা সবাই মিলে রাতের আধারে, অর্থাৎ রাস্তার যে ডিরেকশন, রাস্তার যে জিগজাগ মোশন, এগুলোর প্রতীকগুলো সরিয়ে ফেলে। অ্যাজ এ রেজাল্ট নতুন যে ড্রাইভারগুলো থাকে, তারা মেইনলি এই রাস্তাতে গাড়ি চালাতে আসলে ভুল করে বসেন এবং সড়ক দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনার যে পিয়ার্স পার্টস, অর্থাৎ ভাঙ্গা গাড়ি, এগুলো তার দোকানেই বিক্রি হয়, তার এক্সিডেন্ট শপে। মূল নাটকটাতে প্রফেসর তার এক মেটাফরিক ক্যারেক্টার দিয়ে আসলে গল্পটাকে সাজিয়ে রেখেছেন। এবং 1965 সালে যখন আফ্রিকার এই 5 বছর, নাইজেরিয়ার 5 বছর হয়, এই 5 বছরে দেখা গেছে তাদের তেমন কোনো উন্নতি হয়নি, কারণ গোত্রীয় দ্বন্দ্ব এবং সংঘাত। নাটকটার শুরুতেই দেখবেন যে এক ধরনের নাচ হচ্ছে বা নৃত্য হচ্ছে, ওরা ওটাকে বলা হয় এবিও ড্যান্স। এই এবিও কোটার ডান্সটাই মূলত তাদের হুইম বা ধর্মীয় সঙ্গীত। আরও একটি বিষয় আছে নাটকটার মধ্যে, সেখানে কোনো মেয়ে যখন ডিভোর্স প্রাপ্ত হয়, তাদের জন্য আগমন ঘটার কারণে এখানেও মূলত তাদেরকে ওয়েলকাম জানানো হয় যে মেয়ে তার সিদ্ধান্ত নিতে পারছে, এই উপলক্ষেও তাদের আনন্দ হয়। প্রফেসর মেইনলি তার বিদ্যা দ্বারা এই চার্চগুলোতে যান এবং চার্চে গিয়ে মানুষকে ধর্মের আধ্যাত্মিক কথা বলেন, অর্থাৎ তার থিওলজিক্যাল জ্ঞানটা এত বেশি যে কিছু শব্দ দ্বারা মানুষকে আড়ষ্ট করেন, যেমনটা আড়ষ্ট করেছেন সেন্ট টোকিও কিড, সালাবি, স্যামসাং, ফুটোনো এবং একই সঙ্গে ওগুন এবং মুরানোকে। সব কিছু মিলে প্রফেসর জ্ঞান দিয়ে, জ্ঞান বিক্রি করে, জ্ঞানের সূক্ষ্মতা এবং তীব্রতাকে কাজে লাগিয়ে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন। মূলত সব শেষের দিনে যখন অনুষ্ঠানটা হয় তাদের এই এবিও গোত্রে, এই দিন তাদের একটা মার্কস ডান্স হয়। এই ডান্সে
কথার কোনো এক প্রসঙ্গে যখন কথার কাটাকাটি হয় সেই সময় এসেই দেখা গেল যে স্যালাবি এবং ওগুন মিলে এই প্রফেসরকে মেরে ফেলে। তার মৃত্যুর মধ্য দিয়ে আফ্রিকার যে অসভ্য বর্বরতা, রিপ্রেশন, এগুলোকে লেখক তার নাটকের মধ্যে তুলে ফেলেন। 1986 সালে এই নাইজেরিয়ান লেখক নোবেল পুরস্কার পান। আশা করি উপন্যাসটা ভালো লেগেছে, নাটকটা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবার দেখা হবে। সালাম আলাইকুম।